নমস্কার। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুখে শান্তিতে আছেন, ভালোভাবে জীবন চলছে। সমস্যা অনেকটা কমে গেছে, কারণ কেউ কেউ আমার টোটকাগুলো করছেন এবং আগের থেকে, এটা গ্যারান্টি, আগের থেকে অনেক ভালো আছে। যিনি করছেন তিনি ভালো আছেন, যিনি করছেন না তার কথা আমি বলতে পারবো না। তবে আজকে আমি একটা বিশেষ বিষয়ে আপনাদের জানাচ্ছি এই আমার এই ভিডিওর মাধ্যমে। সেটি হচ্ছে কাল সর্পযোগ। কাল সর্পযোগ নিয়ে অনেকের মাথা ব্যথা শুরু হয়ে গেছে যে শান্তনুদা, আমার ছকে আমি কাল সর্পযোগ দেখেছি এবং আমি বহু জায়গায় গেছি, দু একবার কাল সর্পযোগ অনেকে কাটিয়েছেন, কাটানোর জন্য পয়সা দিয়ে ঠকেছেন। কেউ কেউ বলছেন যে না, আমি তারপরে কোনো উপকার পাইনি, আমার জীবন যেরকম ছিল সেরকম ভাবেই আমার জীবন বয়ে যাচ্ছে। তা আপনি যদি এই ব্যাপারে কিছু বিন্দুমাত্র আলোকপাত করেন তাহলে ভালো হয়। নিশ্চয়ই বন্ধুগণ, দর্শক বন্ধুগণ, প্রথমে জানাই যে কাল সর্পযোগ সম্বন্ধে বলতে গেলে নাগ দেবদেবীর কথা এসে পড়ে। মা মনসার নাম আমরা সবসময় শুনে থাকি। মা মনসাকে স্তুতি করে এবং নাগ দেব দেবতার স্তুতি করে আজ বুধবার, আজ কাল সর্পযোগের সম্বন্ধে বলার উপযুক্ত দিন। আজ দ্বাদশী তিথি। আজ দ্বাদশী তিথিতে এই কাল সর্পযোগের সম্বন্ধে বলার উপযুক্ত তিথি। তা দর্শক বন্ধুগণ, একটা কথা সবসময় মনে রাখবেন যে আমার প্রণম্য, আমার নমস্য, আমার শ্রদ্ধেয় তান্ত্রিকগণ বহু রিসার্চ করে, বহু পরীক্ষা নিরীক্ষা করে তারা এই কাল সর্পযোগ সম্বন্ধে বহু বিস্তৃত ব্যাখ্যা দিয়েছেন। কিন্তু একটা ছোট ভিডিওর এপিসোডে এই কাল সর্পযোগ সম্পূর্ণভাবে বর্ণনা করা আমার পক্ষে বোধ করি খুবই কষ্টকর কাজ বা অসম্ভব কাজ। কারণ কাল সর্পযোগ সম্বন্ধে বলতে গেলে আমার বেশ কটি ভিডিওতে এই কাল সর্পযোগ প্রকাশ করতে হবে। তবে যাই হোক, নেই মামার থেকে কানা মামা ভালো, এটা আমরা জানি। নেই মামা, আমার মামা নেই, আমার মামা বাড়ির কোনো অস্তিত্ব নেই, তার থেকে অন্তত আমার মামা বাড়ির অস্তিত্ব আছে, একজন অন্ধ মামা আমার আছেন, এটা অনেক ভালো। যে কিছু তো পেলাম, শান্তনুদা কিছু তো দিল। আমি তো মানব সেবার জন্য আপনাদের এইসব টোটকার কথা, এইসব দুষ্টু যোগের কথা, বিষময় যোগের কথা আমি আপনাদের বলছি। এটা সম্পূর্ণভাবেই আমার মানব সেবা। আমার আর দুটো আন্তর্জাতিক ব্লগ আছে। একটা হচ্ছে www.tantrosage.net এবং একটা হচ্ছে www.astroprophet astroprophet.net। তন্ত্রের কোনো শেষ নেই, অসীম, সীমাহীন, অনন্ত সমুদ্রের মতো তন্ত্রশাস্ত্র বহু বিস্তৃত
এবং বহু ভাবে প্রকাশিত। প্রচুর প্রচুর মানুষ আছেন, বিদগ্ধ গুণী পণ্ডিত ব্যক্তিগণ, যারাই শাস্ত্রের উপরে নিত্যদিন অধ্যয়ন করছেন, নিত্যদিন তারা পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছেন। তাদের কাছে যেসব ভক্তমণ্ডলী যায়, যেসব ক্লায়েন্ট যায়, তাদের উপরে তার পরীক্ষা নিরীক্ষা চলতেই থাকে। যদি কোনো জ্যোতিষী বা যদি কোনো তান্ত্রিকের কাছে গিয়ে, যে যারা এইসব মানুষের দুঃখে যাদের মনটা ভারাক্রান্ত হয়, তাদের কাছে গিয়ে যদি বলেন যে 1982 সালে আপনাকে দেখেছিলাম, আপনি আমাকে এই কথা বলেছিলেন, আজকে যেন আরো আরো ভালো লাগছে, আপনি আরো অনেক কথা বলছেন, তাহলে তারা একটা কথাই বলবেন যে দেখুন, আমি পরে আরো জেনেছি, পরে আরো পড়াশোনা করেছি, তার উপরে আরো বুঝতে পেরেছি, তাই আজকে আপনাকে বলছি। যাই হোক, একটা কথা মনে রাখতে হবে আমাদের সবাইকে, যে আমাদের ছকে, আমাদের জন্ম ছকে 12টি ঘর রয়েছে। মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন। এই 12টি ঘর। এই 12টি ঘরে নানা রকম গ্রহ নক্ষত্র নানা রকম কৌণিক দূরত্বে অবস্থান করছে। নানা গ্রহের সঙ্গে নানা গ্রহের মিলন ঘটছে, নানা গ্রহের সঙ্গে নানা গ্রহের দৃষ্টিপাত বিনিময় হচ্ছে। আপনার ছকটি খুব ভালো, দারুণ ছক। এই ছকে কোনো তুলনা নেই। আপনার ছকের মধ্যে 4টি প্রধান কেন্দ্র আছে। একটি হচ্ছে মেষ রাশি, একটি হচ্ছে কর্কট রাশি, একটি হচ্ছে তুলা রাশি এবং একটি হচ্ছে মকর রাশি। এই 4টি প্রধান কেন্দ্র হচ্ছে আমাদের জন্মকুণ্ডলিতে মূল পিলার, মূল স্তম্ভ। এই স্তম্ভগুলিকে বাদ দিয়ে কিন্তু আমাদের জন্মপত্রিকা পূর্ণতা লাভ করতে পারে না। 100 জন জাতকের জন্মছক বিচার করলে দেখা যায় 80 জন জাতকের এই 4টি স্তম্ভ নয় পুরোই ফাঁকা, কোনো গ্রহ নেই, কোনো গ্রহ সেখানে অবস্থান করছে না, আর নতুবা দেখা যায় কোনো পাপ গ্রহ বিচরণ করছে বা ভালো গ্রহের সঙ্গে পাপ গ্রহ এমন ভাবে বিচরণ করছে যাতে কিনা নানা রকম বিষময় যোগ উপস্থিত হয়েছে। 9টি প্রধান গ্রহ রবি, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি এবং বুধ, এই 9টি গ্রহকে নিয়ে আমাদের জ্যোতিষীদের মধ্যে নিত্যদিন পরীক্ষা নিরীক্ষা চলতে থাকে। অনেক সময় দেখা যায় যে আমাদের 9টি গ্রহ, তাদের মধ্যে অধিকাংশই সঠিক পজিশন নিয়ে বসে আছে, তাতে করে আপনার জীবন সুখ শান্তি উপচে পড়ার কথা, ফুলে ফলে ভরে ওঠার কথা, কই
কিছুই তো হচ্ছে না। আমি যেসব জ্যোতিষীকে দেখিয়েছি তাদের মধ্যে অধিকাংশই বলেছেন যে আপনার ছক খুব ভালো, আপনার ছকে কোনো অসুবিধা নেই, শুধু এই টাইমটা একটুখানি অসুবিধাজনক বা ইত্যাদি। তা কেন এই অসুবিধা আপনাদের জানতে ইচ্ছা করে যে কেন এই অসুবিধা, কোন অসুবিধায় আমি ফেঁসে গিয়েছি? জানবেন, গ্রহগণ হচ্ছেন ভগবানের ম্যানেজার। গ্রহরা হচ্ছে ভগবানের ম্যানেজার। ভগবান নিজে সাক্ষাতে কোনো ফলদান করেন না, তিনি ফলদান করেন এই সমস্ত গ্রহের ম্যানেজারদের মাধ্যমে। রবি একজন ম্যানেজার, চন্দ্র একজন ম্যানেজার, বুধ একজন ম্যানেজার, বৃহস্পতি একজন ম্যানেজার, শুক্র একজন ম্যানেজার, শনি একজন ম্যানেজার, মঙ্গল একজন ম্যানেজার, এবং আর দুই ম্যানেজার লুকিয়ে থাকেন। দুই ম্যানেজার লুকিয়ে থাকেন অ্যাস্ট্রোনমিতে, আমাদের মহাকাশে রাহু এবং কেতু কোনো অস্তিত্ব নেই। এই দুই ম্যানেজার লুকিয়ে থাকেন। এরকম ভাবে লুকিয়ে থাকেন, দুটো কাটিং পয়েন্ট দেখা যায়, বোঝা যায়। ওই দুটো কাটিং পয়েন্ট সমভাবে অবস্থান করে, অর্থাৎ রাহু থেকে কেতুর দূরত্ব হচ্ছে সমভাবে অবস্থান করার দূরত্ব। এই সমভাবে অবস্থানের ফলে এবং তাদের না দেখা যাওয়ার ফলে অ্যাস্ট্রোনমিতে রাহু বা কেতুকে কোনো গ্রহের মর্যাদা দেওয়া হয়নি। কিন্তু আমাদের অ্যাস্ট্রোলজিতে রাহু এবং কেতুর অস্তিত্বকে অস্বীকার করে আমরা কোনোভাবেই জাতকের জন্মকুণ্ডলী বিচার করতে পারি না। যাই হোক, এই রাহু কেতু, এহেন রাহু কেতু যে দুটি গ্রহ হিসাবে আমরা অ্যাস্ট্রোলজিতে ধরি, তারা মূলত কাটিং পয়েন্ট, দুটো কাটিং পয়েন্ট। এই রাহু কেতুর একদিকে সমস্ত গ্রহ নক্ষত্র এবং একদিক পুরো ফাঁকা হলে এই ভয়ঙ্কর বিষময়, ইংলিশে যাকে বলে ডেঞ্জারাস টু দি পাওয়ার ইনফিনিটি, এই ডেঞ্জারাস কালসর্পযোগের সৃষ্টি হয়। রাহু এবং কেতু জন্মকুণ্ডলীর মধ্যে সব সময় একে অপরের বিপরীত দিকে অবস্থান করে থাকে। যদি কর্কট রাশিতে রাহু থাকে তাহলে মকর রাশিতে কেতু থাকবে, যদি মেষ রাশিতে রাহু থাকে তাহলে তুলা রাশিতে কেতু থাকবে, বা এর বিপরীত হবে। এরকম ভাবে রাহু কেতু বিভিন্ন গ্রহর সঙ্গে বা একা কোনো একটি ঘরে অবস্থান করে থাকে, এবং সেটা উভয়ের বিপরীত দিকে অবশ্যই। তাহলে রাহু কেতুর একদিকে সমস্ত গ্রহ নক্ষত্র, জন্মকুণ্ডলীর অন্যদিক ফাঁকা, এরকম যখন ব্যবস্থা হয় তখন জানবেন আপনি পূর্ণ কাল সর্পযোগের শিকার।
এবং অনেক সময় দেখা যায় রাহু কেতুর একদিকে সমস্ত গ্রহ নক্ষত্র, অন্যদিকে একটি মাত্র গ্রহ অবস্থান করছে। এটিকে বলা হয় ভঙ্গ কালসর্প যোগ। গুলি খাওয়া বাঘ কিন্তু গুলি খেয়েছে অথচ বেঁচে গেছে, এরকম বাঘ কিন্তু সাধারণ হিংস্র বাঘের থেকেও হিংস্রতর। তাই ভঙ্গ কালসর্প যোগের জাতক জাতিকার মধ্যে পূর্ণ কালসর্প যোগের জাতক বা জাতিকার থেকেও আরো কিছু কিছু ভয়ানক পরিণাম আমরা দর্শন করে থাকি বা দেখে থাকি। জানবেন যে পূর্ণ কালসর্প যোগ কত রকমের হয়। মূলত 12 রকমের পূর্ণ কালসর্প যোগ আমরা দেখতে পাই। এর মধ্যে অনন্ত, বাসুকি, কর্কটক, ঘাতক, বিষধর, শঙ্খপাল, পদ্ম, মহাপদ্ম এবং শেষনাগ, এই 9 ধরনের কালসর্প খুব প্রধান। তারপরেও থাকছে 3টি কালসর্প। এই 3টি কালসর্পের মধ্যে আমি শঙ্খচূড় কালসর্প এবং আরো 2টি কালসর্পের উল্লেখ দেখা যায়। তবে মূলত 144 রকমের কালসর্প যোগ অস্তিত্ব আমরা অনুভব করে থাকি। আবার গোলার্ধ হিসাবে বিচার করলে 288 ধরনের কালসর্পের লক্ষণ প্রকাশিত হয় এবং আমাদের জ্যোতিষ শাস্ত্রে, সমগ্র জ্যোতিষ শাস্ত্রে মোটামুটি 3456টি কালসর্প যোগের প্রভাব আমরা লক্ষ্য করে থাকি। কালসর্প যোগ এমন বিষময় যোগ যেটি কিনা আপনার ছকে থাকলে বা আপনার ছকে হয়তো কালসর্প যোগ নেই, হস্তরেখায় কালসর্প যোগ রয়েছে। দেখা যায় হস্তরেখাতেও এরকম নানা ধরনের কালসর্প যোগের অস্তিত্ব লক্ষ্য করা যায়, যদিও এখানে ভিডিওতে সেসবগুলির পূর্ণ বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। তবুও বলতে পারি, জন্মছকে কালসর্প যোগ না থাকলেও আপনি যে কালসর্প যোগের প্রভাব মুক্ত হয়ে গেছেন সেটা কিন্তু আপনি ভাববেন না। আপনি ভালো জ্যোতিষীকে দিয়ে আপনার হস্তরেখা পরীক্ষা করিয়ে দেখে নেবেন যে আপনার হস্তরেখায় কালসর্প যোগের মতো ভয়ঙ্কর যোগ লুকিয়ে নেই তো। যদি থাকে তাহলে অতি অবশ্য মনে রাখবেন, কালসর্প যোগের প্রতিকার না করলে আপনি যতই স্টোন পড়ুন, পাথর পড়ুন, যতই কবচ তাবিজ পড়ুন, যতই জ্যোতিষীর দ্বারে দ্বারে ঘুরে বেড়ান, আপনার কিচ্ছুটি হবে না। কারণ যতক্ষণ এই ভয়ানক যোগ আপনারকে অবস্থান করবে আপনার ছকে বা আপনার হস্তরেখায়, ততক্ষণ অবধি আপনি কতগুলি সমস্যার সম্মুখীন হবেন। প্রতিনিয়ত এই সমস্যাগুলি আপনাকে পুড়িয়ে ফেলবে, আপনাকে দগ্ধ করে ফেলবে। আপনি হতাশার কালো অন্ধকারের ডুবে যাবেন ধীরে ধীরে। হতাশা, নিরাশা আপনার পিছু ছাড়তে চাইবে না, হওয়া কাজ হবে না, গুপ্ত শত্রু শত্রুতা করে যাবে। আপনার চাকরি বা ব্যবসা যাই করুন না কেন, সেসবগুলো চৌপাট হয়ে যাবে। আপনি
কাজ হারাবেন, আপনার দীর্ঘায়ু হ্রাস পেতে পারে, আপনার শরীরে নানা রোগ বাসা বাঁধবে, একটা রোগ চলে গেলেই আর একটা রোগ এসে আপনাকে উৎপাত শুরু করবে। আপনি বন্ধু বান্ধব বা আপনার স্বজনদের থেকে সাহায্য পাবেন না। আপনি নানা কারণে কোর্টে বা আদালতে আপনাকে উপস্থিত থাকতে হবে এবং মামলায় মামলায় জেরবার হয়ে যেতে হবে। আপনি সন্তানকে নিয়ে, স্ত্রীকে নিয়ে যে সুখী পারিবারিক জীবনের স্বপ্ন দেখছেন, এই ভয়ঙ্কর যোগ যদি আপনার ছকে থাকে বা হস্তরেখায় থাকে, তাহলে আপনার সেই সুখী পারিবারিক স্বপ্ন মুহূর্তের মধ্যে উধাও হয়ে গিয়ে আপনি হতাশা নিরাশায় ডুবে থাকবেন। হওয়া কাজ হবে না, গুপ্ত শত্রু থাকবে, চাকরি বা ব্যবসা যাই করুন না কেন তা আপনার টিকবে না, বা টিকলেও সেখানে আপনার পারিশ্রমিক আপনি আপনার মনোমতো অনুকূল মতো পাবেন না। আপনার পিছনে গভীর ষড়যন্ত্র হবে, আপনার রোগ একটার পর একটা আপনাকে বাসা বাঁধতে পারে, আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের থেকে কম সাহায্য আপনার লাভ হবে এবং আপনি ধীরে ধীরে হতাশার পরিমণ্ডলে ডুবে যাবেন। এই ভয়ঙ্কর কালসর্প যোগ যখন আমাদের ছকে দেখা যায়, তখন তা থেকে মুক্তি পাবো কি করে? তাহলে শুনুন, কালসর্প যোগ প্রতিকার করতে গেলে কতগুলি টোটকার কথা আমি এই ভিডিওতে আজকে আমি প্রকাশ করব। তবে জানবেন, টোটকাগুলি সমস্তটা নয়। কালসর্প যোগ যন্ত্র কণ্ঠে ধারণ করতে হয়, দুটি মন্ত্র আছে, প্রতিদিন 12 বার করে সকালবেলা পাঠ করতে হয়, আর কিছু বিশেষ টোটকা আছে যে টোটকাগুলি তাকে বছরে একবার, কোন টোটকা মাসে একবার, কোন টোটকা প্রতিদিন তাকে করে যেতে হয়। এরকম করতে করতে কালসর্পযোগ ধীরে ধীরে কাটতে থাকে। তো যাই হোক, নেই মামার থেকে কানা মামা ভালো। শান্তনুদা কিছু উপায় বলুন, কিছু উপায় বলুন যাতে আপনার কাছে আমরা শিখতে পারি যে কালসর্পযোগ কিভাবে কাটাতে হয়। মোদ্দা কথা এটাই। দেখুন, আদার ব্যাপারী জাহাজের খবর দিয়ে কিবা তার প্রয়োজন। যার কালসর্পযোগ আছেন তিনি জন্মছকের অত রাহু কেতুও বোঝেন না, বুধ বৃহস্পতিও বোঝেন না, তাদের কি ফরমেশন তাও তার মাথায় ঘোরাফেরা করার কথা নয়। কি করলে ভালো হবে আগে সেটি বলুন। এই মোদ্দা কথাটি হচ্ছে আসল, এবং এই মোদ্দা কথাটি নিয়েই কিন্তু আমার এই এপিসোড, আমার এই ভিডিও। কি করে কাটাবেন, এই চক্কর থেকে কি করে বেরিয়ে আসবেন, এই চক্কর থেকে বেরোতে গেলে আমি অন্তত এই ভিডিওতে আপনাকে এমন কিছু টোটকার কথা আজকে বলছি যে টোটকাগুলি আপনাকে পূর্ণ মাত্রায় না পারলেও কিছুটা অন্তত স্বস্তি দেবে। প্রচন্ড গরমের পর বৃষ্টি নামলে যেমন মানুষ একটু স্বস্তি পায়, তেমনি প্রচন্ড ভয়ঙ্কর বিষময়, এগুলো বললেও বোধহয় কম বলা হয়, আরো আরো অনেক বেশি ক্ষতিকর এই কালসর্পযোগের প্রভাবে মানুষ নিত্যদিন তারা ভুগছেন। আমি 100টা কালসর্পযোগের ছক দেখে বলেছি বা বুঝেছি যে তাদের যন্ত্রণার আর কোনো সীমা নেই, কিন্তু তারা বুঝতে পারেননি। অনেক জ্যোতিষী দেখিয়েছেন, অনেক তান্ত্রিকের কাছে গেছেন, গাদা গাদা পয়সা অর্থ ব্যয় করেছেন জলের মতো, কিন্তু ফল হয়েছে ঢুন্ডুন, জিরো, বিগ জিরো, কিচ্ছু হয়নি।
তাহলে কি থেকে কি হচ্ছে, কি থেকে কি করব? আমাকে তো উনি বলেছিলেন যে অমুক একটা এই করুন, অমুক তিনি বলেছিলেন একটা অমুক করুন, কিছুই হয়নি দাদা। সে তো বুঝতেই পারছি কিছু হয়নি, কারণ আপনি বুকিং করে আমাকে দেখাতে এসেছেন যখন আজকে, তখন আপনি ভালো নেই। ভালো থাকলে খুব কম লোকই জ্যোতিষীর কাছে যায়। ভালো থাকলে খুব কম লোকই জ্যোতিষতান্ত্রিক গণের কাছে উপস্থিত হন। সেটা বোঝার মতো বাস্তব বুদ্ধি বা জ্ঞান এ দুটো দরকার হয় না, সাধারণভাবেই এটা বোঝা যায়। তবে একটা কথা মনে রাখবেন, যে ভালো জ্যোতিষীকে দিয়ে, যিনি অথেন্টিক জ্যোতিষী তান্ত্রিক, তাকে দিয়ে কালসর্পযোগের প্রতিকার করাবেন। কখনোই এই যোগকে আপনারা ছকের মধ্যে পুষে রাখবেন না বা হস্তরেখায় পুষে রাখবেন না, তাহলে কিন্তু বিষময় থেকে বিষময় হয়ে যাবে আপনার জীবনটা। যাই হোক, 50 বছর অবধি বয়স অবধি এই কালসর্পযোগের প্রভাব খুব কার্যকরী থাকে। তারপর ধীরে ধীরে সেটি অদৃশ্য হয়, ধীরে ধীরে সেটি কমতে থাকে, এবং বহু কালসর্পে এমন দেখা যায় যে মানুষটি মরে যাওয়ার পরে বা মরণোত্তর তিনি সম্মান পাচ্ছেন, তার নামডাক হয়েছে, এরকম প্রচুর দেখা যায়। শ্রীকৃষ্ণ কালসর্পযোগের জাতক, রাজীব গান্ধী, ইন্দিরা গান্ধী কালসর্পযোগের জাতক ছিলেন, এরকম নানা রকম লোক, জওহরলাল নেহরুও কালসর্পযোগের জাতক ছিলেন, এরা বিখ্যাত লোক। তা কালসর্পযোগের জাতক দেখলেই হবে না, অনেক সময় দেখা যায় রাহু কেতুর একদিকে কর্কট রাশিতে রাহু রয়েছে, মকর রাশিতে কেতু রয়েছে, তার নিচে সমস্ত গ্রহগুলি অবস্থান করছে। এটিকে বলে নৌকা যোগ, কালসর্পযোগের নৌকা যোগ। এবং রাহু কেতু কর্কটে এবং মকরে অবস্থান করছে, তার উপরে সমস্ত গ্রহগুলি রয়েছে, নিচটা পুরো ফাঁকা, সেটাকে বলা হয় ছত্রযোগ। ছত্রযোগে এবং নৌকা যোগে কালসর্পযোগের প্রভাব খানিকটা কম হয়। তা বলে এরকম নয় যে কোনো প্রভাবই হবে না, যথেষ্ট প্রভাব থাকে, কিন্তু অতটা ভয়ঙ্কর হয় না। যাই হোক, ছক দেখিয়ে জন্ম সময়, জন্ম তারিখ, জন্ম মাস, জন্ম বছর এবং সঠিক সময় কখন আপনি জন্মেছেন এটি দেখিয়ে বুকিং করিয়ে যদি পারেন আমাকে দিয়ে ছকটি দেখিয়ে নেবেন, যদি আপনার সম্ভব হয়। নাহলে কোনো ভালো জ্যোতিষীকে দিয়ে আপনার ছকটি দেখিয়ে নেবেন যে পূর্ণ ভঙ্গ কোনো কালসর্পযোগ আপনার ছকে বা আপনার হস্তরেখায় আছে কি নেই। যাই হোক, যে প্রসঙ্গে আজকে আমি আসছি সেটি হচ্ছে কয়েকটি টোটকার কথা আমি কালসর্পযোগের বলছি। এটি অতি অবশ্য পালন করলে আমি আমার পরিশ্রম সার্থক হবে বলে মনে করব, এবং আপনাদের এটি দিতে পেরে আমি নিজেকে নিজে ধন্য মনে করি। আমি নিজেকে নিজে ধন্য মনে করি সবসময়। যাই হোক, কথা না বাড়িয়ে কালসর্পযোগের টোটকা, 1 নম্বর টোটকা, প্রত্যেকদিন সকালবেলা উঠে কালসর্পযোগের মন্ত্র পাঠ করবেন 12 বার। মন্ত্রটি ভিডিওতে দেওয়া সম্ভব নয়, মন্ত্রটি আমার কাছে বুকিং করে আসলে তখন আমি আপনাদের দিয়ে দেব বা দিয়ে থাকি। 2 নম্বর, মাসে একবার করে যে কোনো মন্দিরে মুসুরির ডাল দান করুন। 200 গ্রাম পারেন, 100 গ্রাম পারেন, ব্রাহ্মণকে বা মন্দিরে দেবতার উদ্দেশ্যে মুসুর ডাল দান করুন। 3 নম্বর, বছরে একবার আপনার যত বয়স তত সংখ্যক মাছ, জ্যান্ত মাছ নদীতে বা সমুদ্রে ভাসিয়ে দিন।
আপনার যত বয়স ততটি জ্যান্ত মাছ নদী বা সমুদ্রে ভাসিয়ে দিন। তারপরেরটি হচ্ছে, টোটকাটি হচ্ছে, একটি নারকেল মাথা থেকে পা অবধি 7 বার ঘুরিয়ে, মাথা থেকে পা অবধি 7 বার ঘুরিয়ে সমুদ্রের জলে দান করুন। সমুদ্রের জলে দান করুন। 8 নম্বর হচ্ছে, একটি রূপোর সাপ বানিয়ে শুভ দিন দেখে প্রাণ প্রতিষ্ঠা করে মধ্যমা আঙ্গুলিতে ধারণ করুন। শুভ দিন দেখে প্রাণ প্রতিষ্ঠা করে মধ্যমা আঙ্গুলিতে ধারণ করুন। তবে মনে রাখবেন, শনিবার দিন, রবিবার দিন এবং মঙ্গলবার দিন কোনোভাবেই কালসর্পযোগের প্রতিকার করবেন না। বা বাড়িতে যদি কোনো 1 বছরের মধ্যে কোনো শুভ অনুষ্ঠান হয়, তাহলে কালসর্পযোগের প্রতিকার ওই 1 বছরের মধ্যে করবেন না। তারপরের টোটকাটি হচ্ছে, ঘরে একটি ময়ূরের পালক রাখুন। ঘরে উত্তর পূর্ব দেয়ালে একটি ময়ূরের পালক স্থাপন করুন। তারপরের টোটকাটি হচ্ছে, শুকনো নারকেল শনিবার দিন আপনার বাজার থেকে কিনে নিয়ে আসুন। শনিবার দিন একটি শুকনো নারকেল, শুকনো মানে ফোঁপড়া নারকেল বলা হয়, যার ভেতরে কোনো জল থাকে না, কেটে শুকনো শুকনো দেখবেন ওই প্রসাদে দেওয়া হয়, ফোঁপড়া নারকেল কিনে নিয়ে আসুন এবং সেটি একটি গর্ত করুন, উপরে একটি ছোট করে গর্ত করুন। তার মধ্যে বার্লি, একটু আটা, একটু সামান্য ময়দা, মিছরি ভাঙা গুঁড়ো, চিনির গুঁড়ো ডাস্ট, চিনির গুঁড়ো, সুজি, এগুলো মিশিয়ে দিন এবং একটু কালো তিল গুঁড়ো করে ওর ভেতরে মিশিয়ে দিন। মিশিয়ে দিয়ে ভালো করে মিশ্রণটিকে ওই ফুটোর মধ্যে দিয়ে ঢোকান। ঢুকিয়ে মাটির মধ্যে এমন জায়গায় গর্ত করে পুঁতে দিন যাতে করে নারকেলের মুখটা মাটির বাইরে একটু বেরিয়ে থাকে এবং তার ভেতরে যে খাদ্যদ্রব্যগুলো ঠাসা আছে সেগুলো যেন পিঁপড়েরা দেখতে পায়। পিঁপড়ে যত খেতে থাকবে আপনার দুর্ভাগ্য এবং কালসর্পযোগ তত আস্তে আস্তে কাটতে থাকবে। শনিবার দিন, প্রত্যেক শনিবার অশ্বত্থ গাছের গোড়ায় চিনি মিশ্রিত অল্প মিষ্টি জল ঢালুন এবং অশ্বত্থ গাছকে স্পর্শ করে আপনার কালসর্পযোগ কাটার জন্য আপনি কামনাটি জানিয়ে আসুন। গোমূত্র, গরুর পেচ্ছাপ, গোমূত্র আপনার ঘরে সকালবেলায় অল্প অল্প ছিটিয়ে দিন। এগুলি করবেন। এই টোটকাগুলি করলে কিছুটা অন্তত 10% 20% হলেও কালসর্পযোগের প্রভাব থেকে কিছুটা দূরে থাকবেন। তবে মনে করবেন, কালসর্পযোগ যন্ত্রম কণ্ঠে ধারণ করা একান্ত আবশ্যক এবং কালসর্পযোগের রেমিডির সঙ্গে সঙ্গে আপনার গ্রহ নক্ষত্রের রেমিডি করে নেবেন। যদি আমার কাছে করান তাহলে 98301 নাম্বারে, 98301433048 নাম্বারে ফোন করে আমাকে বুকিং করে আসবেন। আমি আপনার কালসর্পযোগ গ্যারান্টি 100% গ্যারান্টি দিয়ে কাটিয়ে দেবো, সাহায্য করবো আপনাকে কাটাতে। এবং যদি না আসতে পারেন, বাড়ির কাছাকাছি কোনো ভালো জ্যোতিষীকে দিয়ে কালসর্পযোগের প্রতিকারটি অতি অবশ্য করিয়ে নেবেন। মনে রাখবেন, ভালো থাকবেন। নমস্কার।